এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১ আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। ২ চতুর্থ মহীশূর যুদ্ধ হয়েছিল ১৭৯৯ খ্রিস্টাব্দে। ৩ পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে। ৪ পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন দুপ্লে। ৫ ১৭৯৩ খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। ৬ বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন ১৬টি। ২ রায়তে বেমানান শব্দটি খুঁজে বের করো। বাংলা বিহার, সিন্ধু প্রদেশ ওড়িশা, সিন্ধু প্রদেশ। ২ সত্য মিথ্যা ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল সত্য। ৩ শূন্যস্থান পূরণ করো। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো। 4 শূন্যস্থান পূরণ করো। কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে। তিনি রায়তে দিয়েছে তিনি রায়তে বলেছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে। লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। ২ বলেছে পলাশীর লুণ্ঠন কাকে বলে। লিখবে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অজুহাতে মির্জাফরের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ আদায় করে। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। অথবা বলেছে ৭৬-এর মন্বন্তর কাকে বলে। এইখান থেকে এতটা লিখবে যে ১৭৬৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বঙ্গাব্দের হিসাবে বছরটা ছিল ১১৭৬ বঙ্গাব্দ, তাই সাধারণভাবে ওই দুর্ভিক্ষকে ৭৬-এর মন্বন্তর বলা হয়। ৪ রায়তে দিয়েছে অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো। এখান থেকে এতটা লিখে দেবে যে শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতার কাশিমবাজারে ব্রিটিশ কুঠিয়ে আক্রমণ করে। ১৭৫৬ খ্রিস্টাব্দে ২০ জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যান। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি ১৪৬ জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। ২ দিয়েছে কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনা নিয়োগ পদ্ধতি অনুসরণে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। উত্তর ভারতের কৃষকদের কোম্পানি সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। সেনা নিয়োগের ক্ষেত্রে কোম্পানির পূর্ব প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেন। এই সব প্রথা মেনেই গড়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী। অথবা বলেছে টিকা লেখো মেকলের প্রতিবেদন। ১৮৩৫ খ্রিস্টাব্দে ২রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে।
তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে। সেই কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতে প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সত্ত্ববিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে। সূচনা ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ও ডালহৌসির সত্ত্ববিলোপ নীতি ভারতের ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আধিপত্য বিস্তার এক হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিস্তারের জন্য অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। তিনি এই নীতি প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করেন। তিনি সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করেন। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চলে সরাসরি ব্রিটিশ কোম্পানির শাসন প্রতিষ্ঠা করা হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিরের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করানো হয়। যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল নিলে বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। 2 সত্ত্ববিলোপ নীতি। লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতির দ্বারা ভারতে বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্যোগ নেয়। ডালহৌসি এই নীতির প্রয়োগ ঘটিয়ে ভারতীয় শাসকদের পুরুষ উত্তরাধিকারহীন শাসন এলাকাগুলি দখল করে। তিনি একে একে সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চলের দখল নেন। তিনি সিপাহী বিদ্রোহ অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের 60 ভাগেরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করেন। অথবা বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখো। সূচনা ইংরেজ কোম্পানির দেয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। দেয়ানি লাভ করার পর বাংলার গভর্নর লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটান। এতে নবাবের হাতে থাকা নিজামত অর্থাৎ আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব আর কোম্পানির হাতে থাকা দেয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের দায়িত্ব। কোম্পানির সৃষ্ট ব্যবস্থা। রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় বাংলার রেজা খাঁ ও বিহারের সীতাব রায়কে। রাজস্ব আদায় ছাড়াও শুল্ক আদায় এবং দেয়ানি ও ফৌজদারি মকদ্দমার ভারও তাদের উপর ন্যস্ত হয়। মুখোশের আড়ালে শাসন। এই শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে সমস্ত ক্ষমতা থাকলেও রাজশাসনের কোনো দায়িত্ব কোম্পানি নেয়নি। অন্যদিকে নবাব রাজ্য শাসনের পূর্ণ দায়িত্ব পান, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা ছিল না, অর্থাৎ কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা, নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। নবাব ছিলেন নামমাত্র শাসক, প্রকৃত ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। তাই দ্বৈত শাসন ব্যবস্থাকে মুখোশের আড়ালে শাসন বলা হয়। ব্যর্থতা। ইতিহাসবিদ রামসে মুর বলেন যে প্রথম থেকেই দ্বৈত শাসনের ব্যর্থতা ছিল সুনিশ্চিত। কারণ এ সময় এক হচ্ছে কোম্পানির কর্মচারীদের অবৈধ ব্যবসা বাণিজ্য দুর্নীতি বৃদ্ধি পায়। 2 রাজস্বের হার ক্রমাগত বৃদ্ধি করা হতে থাকে এবং যত বেশি সম্ভব রাজস্ব আদায়ের জন্য আমিনদার নামক কর্মচারীদের নিয়োগ করা হয়। এরা বেশি পরিমাণ রাজস্ব আদায়ের জন্য মানুষের কাছে জোর জুলুম করতে থাকে। আর 3 শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়। আর 4 76-এর মন্বন্তরে পটভূমি তৈরি হয়। 2-তে বলেছে কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের কি সম্পর্ক? ইজারিদারি বন্দোবস্ত চালু করা ও তুলে দেওয়ার পেছনে কি কারণ ছিল?
কোম্পানি শাসন ও জমি জরিপ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ঔপনিবেশিক শাসনে দেওয়ানির বলে রাজস্ব আদায়ের অধিকার লাভ করেছিল। উদ্দেশ্য, কোম্পানির আদায় করা রাজস্ব এদেশে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব এনে দেয়। কোম্পানি যাবতীয় খরচ চালানো হতো এই আদায় করা রাজস্ব থেকেই। তাই কোম্পানি চেয়েছিল জমি জরিপের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থাকে উন্নত করে তুলতে। 2 হচ্ছে জমি জরিপের ওপর গুরুত্ব আরোপ। বাংলার নবাব মির্জাফরের আমলে কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনা জমিদারি পায়। রবার্ট ক্লাইভ এগুলির মাপজোখের উদ্যোগ নেন। ফ্রাঙ্কল্যান্ড এই জমিগুলি জরিপ করার কাজ শুরু করেন, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তার অসমাপ্ত কাজ শেষ করেন হক ক্যামেরন। 3 হচ্ছে নদীপথ জরিপ। জমি জরিপ ছাড়াও কোম্পানির তরফে নদীপথগুলির জরিপ করার উদ্যোগ নেওয়া হয়। বাংলা নদীপথগুলি জরিপ করেন জেমস ট্রেনেল। তিনি ব্রিটিশ কোম্পানির সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হন। তিনি বাংলা নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। ইজারাদারি বন্দোবস্ত প্রবর্তন। বক্সারের যুদ্ধে জয়লাভ ও দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। 1 হচ্ছে রাজস্ব বোর্ড গঠন। সঠিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে গঠিত হয় কন্ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ এবং বোর্ড অব রেভিনিউ। 2 হচ্ছে ভূমি বন্দোবস্তের পরীক্ষা নিরীক্ষা। কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। 1 হচ্ছে নিলাম ব্যবস্থা। কোম্পানি নিলাম ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থা অনুযায়ী জমির নিলামে সবচেয়ে বেশি দর দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হয়। একশালা বন্দোবস্ত। পরে প্রতি 1 বছর করে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানি ভূমি বন্দোবস্ত করে। হেস্টিংস পরে 5 বছরের জন্য জমি নিলামে অধিক খাজনা প্রদানে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিকে ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। এই ব্যবস্থার নাম ইজারাদারি বন্দোবস্ত। এর মেয়াদ ছিল 5 বছর, তাই একে 5 শালা বন্দোবস্ত বলা হতো। অবসান। ইজারাদারি বন্দোবস্তে কিছু সমস্যা দেখা দেয়, যেমন 1 হচ্ছে অধিকাংশ ইজারাদারি বহিরাগত হওয়ায় স্থানীয় জমির সঠিক রাজস্ব নির্ধারণে ব্যর্থ হন। 2 হচ্ছে অনেক সময় ধার্য রাজস্ব আদায়কৃত রাজস্ব অপেক্ষা বেশি হয়ে যায়, ফলে ইজারাদারদের অনেকেই তাদের নির্ধারিত রাজস্ব প্রদানে ব্যর্থ হয়। তাই কর্নওয়ালিস ইজারাদারি বন্দোবস্তের অবসান ঘটায়। অথবা বলেছে লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কার সম্বন্ধে লেখো। সূচনা। ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ আমলে উইলিয়াম বেন্টিকের শাসনকাল ছিল এক গৌরবময় অধ্যায়। তিনি প্রথম ভারতে প্রজা কল্যাণকামী শাসন সংস্কার এবং সুসংহত বিচার সংস্কারের উদ্যোগ নেন। বেন্টিকের শাসন সংস্কার। 1 হচ্ছে ভারতীয়দের উচ্চপদে নিয়োগ। পূর্বে গভর্নর জেনারেল কর্নওয়ালিস প্রশাসনিক উচ্চপদগুলিতে কেবলমাত্র ইউরোপীয়দের নিয়োগের প্রথা চালু করেছিলেন। বেন্টিক তা বাতিল করে দিয়ে উচ্চ পদগুলিতে ভারতীয়দের কম বেতনের বিনিময়ে প্রয়োগ করার প্রথা শুরু করেন। বোর্ড অফ রেভিনিউ গঠন। বেন্টিক ভারতে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে সঠিক ও নিয়মিত রাজস্ব আদায়ের লক্ষ্যে পৃথক রাজস্ব বিভাগ বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। 3 কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট পদের একীকরণ। উইলিয়াম বেন্টিক গভর্নর জেনারেল হিসাবে সর্বপ্রথম জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট এই 2 পদকে একটিমাত্র পদে রূপান্তরিত করেন। 4 বড়লাটের কার্য পরিষদের সদস্য বৃদ্ধি। বেন্টিক বড়লাটের কার্য পরিষদ বা আইন পরিষদে উকিলের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তিনি এই লক্ষ্যে প্রথম আইনজ্ঞ সদস্য হিসেবে মেকলেকে নিয়োগ করেন। 5 কমিশনার পদ সৃষ্টি। উইলিয়াম বেন্টিক কয়েকটি জেলা নিয়ে গঠিত ডিভিশনগুলিতে কমিশনার নামক এক নতুন পদের সৃষ্টি করেন। জেলা ম্যাজিস্ট্রেট, জজ ও পুলিশের কাজে তত্ত্বাবধান করার দায়িত্ব পান এই কমিশনার। বেন্টিকের বিচার সংস্কার সমূহ। 1 হচ্ছে বিভিন্ন আদালত সংস্কার। বেন্টিক কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক আপিল আদালত ও ভ্রাম্যমাণ আদালতগুলি তুলে দেন এবং গ্রামীণ আদালতগুলিকে নিয়মিত আদালতের মর্যাদা দেন। 2 হচ্ছে জেলা জজদের নাম পরিবর্তন। জেলা জজদের নাম পরিবর্তন করে সেশন জজ রাখা হয়। এদের হাতে দেওয়ানি আর ফৌজদারি মামলার দায়িত্ব দেওয়া হয়। পৃথক ভাষা ব্যবহার। বেন্টিক উচ্চ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে ইংরাজি ভাষা ব্যবহারের এবং নিম্ন আদালতে স্থানীয় ভাষা ব্যবহারের নিয়ম প্রচলন করেন। এর ফলে বিচার কাজ সর্বসাধারণের বোধগম্য হয়। 4 সর্বোচ্চ দেওয়ানি আর ফৌজদারি আদালত স্থাপন। লর্ড বেন্টিক এলাহাবাদে একটি সর্বোচ্চ দেওয়ানি আর ফৌজদারি আদালত স্থাপন করেন। 5 দেওয়ানিতে ভারতীয় বিচারক নিয়োগ। দেওয়ানি মামলা পরিচালনার কাজে তিনি ভারতীয় বিচারক নিয়োগের সিদ্ধান্ত নেন এবং তাদের পদমর্যাদা ও বেতন বৃদ্ধি করেন।